গল্প জলসা, প্রতি গল্পে এক নতুন জলসা। গল্প জলসা। স্বাগতম গল্প জলসাতে। এখানে প্রতিটি গল্প আপনাকে টেনে নিয়ে যাবে এক অদ্ভুত জগতে, যেখানে বাস্তব আর রহস্য মিশে যায় এক অদৃশ্য পর্দার আড়ালে। চলুন শুরু করি আজকের গল্প। উত্তর কলকাতার এক পুরনো থিয়েটার, বিজয়িনী। একটা সময় এই মঞ্চে অভিনয় করা মানেই ছিল গৌরব। আজ বহু বছর পর আবার আলো জ্বলে উঠল এই মঞ্চে। কিন্তু কামব্যাক শোয়ের রাতেই ঘটে গেল অদ্ভুত এক মৃত্যু। প্রশ্ন উঠল, এটা কি নিছক দুর্ঘটনা, নাকি 40 বছর ধরে চাপা পড়ে থাকা এক রক্তাক্ত ইতিহাসের ফিরে আসা? এই হলো আমাদের আজকের গল্প, রক্তমঞ্চ। উত্তর কলকাতার এক পুরনো গলির মধ্যে দাঁড়িয়ে আছে বিজয়িনী নাট্যমঞ্চ। একসময় এই মঞ্চ ছিল শহরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। একের পর এক ক্লাসিক নাটক, জনসমুদ্রের করতালি আর অভিনেতাদের গর্জন, সঙ্গে লাইটের ঝলকানি, সবই এই মঞ্চের ইতিহাসে লেখা। কিন্তু গত এক দশকে সবকিছু বদলে গেছে। হল অন্ধকার, গ্যালারির কাঠ ভাঙতে শুরু করেছে, আর আলো ঝলমলে সেই দিনগুলো হারিয়ে গেছে। আজ বহু বছর পর আবার শুরু হচ্ছে নতুন নাটকের আয়োজন। নাম অগ্নিবীণা। আলো জ্বলছে চারপাশে, টিকিট ছিঁড়ছে, দর্শকের ভিড় জমছে গেটের সামনে। মঞ্চের ভেতরে ব্যবস্থা তুঙ্গে। আজকের দিনটাই হতে পারে বিজয়িনীর পুনর্জন্ম, আর এখানেই প্রবেশ করছে চরিত্ররা। প্রথমেই এলো অরিন্দম সেন, নাটকের নায়ক। 60-এর কাছাকাছি বয়স, চওড়া কাঁধ, তীক্ষ্ণ দৃষ্টি, গঠন পেটায়। একসময় মঞ্চ কাঁপানো অভিনেতা ছিলেন তিনি। আজকের রাত যেন তার জীবনের দ্বিতীয় সুযোগ। আজ রাতেই হবে প্রমাণ, অরিন্দম সেন এখনো শেষ হয়ে যায়নি। তারপর এলো নাটকের পরিচালক অনির্বাণ মুখার্জি। লম্বা, কঠিন মুখভঙ্গি, হাতে স্ক্রিপ্ট আঁকড়ে ধরে থাকেন। লোকজন বলে ওর চোখ এড়িয়ে কোনো ভুল জায়গা পায় না। লালটু, লাইটটা চেক করেছিস? ব্যাকড্রপটা নামানো হয়েছে তো? কিউ মিস হলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে, মনে রাখিস। ঠিক তারপরেই প্রবেশ করলো অমৃতা চৌধুরী, নাটকের নায়িকা। মায়াবী চোখ, কিন্তু ভেতরে ভেতরে চাপা টেনশন। এই প্রথম বড় মঞ্চে প্রধান চরিত্রে অভিনয় করছে। আজ যদি হোঁচট খাই তাহলে তো আমি আজ গেছি। তার পাশে দাঁড়িয়ে আছে অর্পণ দত্ত, সহ অভিনেতা। হাসি খুশি মজা করতে ভালোবাসে, কিন্তু ভেতরে ভেতরে প্রতিযোগিতার একটা আগুন জ্বলছে। চিন্তা করো না অমৃতা, নাটক জমে উঠবে, শুধু ডায়লগ ভুলে যেও না জানো। এভাবেই একে একে মঞ্চে হাজির হচ্ছে অভিনেতারা, টেকনিশিয়ানরা, সঙ্গীত শিল্পীরা। সবাই জানে আজকের শো যদি সফল হয় তবে বিজয়িনী মঞ্চ আবার ফিরে পাবে তার পুরনো জৌলুস। কিন্তু কেউ কি জানে আজকের রাতেই বিজয়িনী মঞ্চ খুলে দেবে রক্তমঞ্চের অভিশপ্ত পর্দা? বিজয়িনী নাট্যমঞ্চের ব্যাকস্টেজটা এখন একেবারে যুদ্ধক্ষেত্র। কেউ কস্টিউম ঠিক করছে, কেউ সংলাপ প্র্যাকটিস করছে, কেউ আবার শেষ মুহূর্তে প্রপ সামলাচ্ছে। তারই মধ্যে হঠাৎ অনির্বাণ চেঁচিয়ে উঠল, লাইটম্যান, লাইটম্যান, এটা কি হচ্ছে? বারবার এদিকে লাইট ফেলছো কেন? দর্শকের সামনে যদি এটা ঘটে তাহলে কিন্তু। এর দিকে বসে চুপচাপ সিগারেট ধরাচ্ছে বিষ্ণু রায়, এই নাট্যমঞ্চের পুরনো টেকনিশিয়ান। মঞ্চের সব গোপন খুঁটিনাটি তার নখদর্পণে। তবে লোকজন বলে বিষ্ণু নাকি এই নাট্যমঞ্চের অনেক অজানা রহস্যের সাক্ষী। সাহেব, এই মঞ্চ যতবার আলো জ্বেলেছে ততবার রক্ত দেখেছে, খুব সাবধানে থাকবেন। তার কথায় মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এলো। কেউ কিছু বলল না, কিন্তু সবার ভেতরে ভেতরে একটা অস্বস্তি তৈরি হলো।
অমৃতা তখন আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করছিল। হঠাৎ চোখে পড়ল কাঁচের ভেতরে নিজের প্রতিবিম্বটা অন্যরকম লাগছে। মুখের রেখাগুলো কেমন যেন বিকৃত, চোখ দুটো লাল। এ কি, আমাকে আমাকে তো আমার মতো দেখাচ্ছে না। না না, এটা কেবল নার্ভাসনেস, আজকের শোয়ের চাপ, এর বাইরে বোধহয় কিছুই না। সে আতঙ্কে পিছিয়ে আসে, কিন্তু মনের ভেতরে যেন একটা ভয় ঢুকে রইল। ঘড়ির কাঁটা তখন একেবারে পর্দা ওঠার সময়ের দিকে এগোচ্ছে। ব্যাকস্টেজে হাহাকার, আতঙ্ক, উত্তেজনা সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। দর্শকরা আসন গেতে বসেছে, সামনের সারিতে বসেছে কলকাতার নামী লোকজন, কেউ সমালোচক, কেউ পৃষ্ঠপোষক। সবার চোখে প্রত্যাশা, বিজয়িনী মঞ্চকে নতুন করে ফিরে পেতে দেখবে। এক মুহূর্তে সারা অডিটোরিয়াম ডুবে গেল অন্ধকারে। তারপরেই বাজলো নাটকের প্রথাগত ঘণ্টা। ধীরে ধীরে উঠল পর্দা, মঞ্চে প্রবেশ করলো নায়ক অরিন্দম। এই রাজ্যে আর অন্যায় চলবে না। আমি লড়বো আমার শেষ রক্তবিন্দু দিয়ে। দর্শক উন্মাদ হয়ে উঠল। তার অভিনয়ের শক্তিতে যেন পুরনো দিনের আবহ ফিরে এলো। অমৃতা মঞ্চে এলো, সংলাপ করল। কিন্তু এই তেজ তুমি ধরে রাখতে পারবে? সমাজ তোমার কথা মানবে? হ্যাঁ, আমি সবকিছু জয় করব, কিন্তু তুমি। তখনই অরিন্দম এক সংলাপের মাঝখানে হোঁচট খেল। তার গলা থেমে গেল। এই অরিন্দম দা, কি হলো তোমার? কি হলো? অরিন্দম দাঁড়িয়ে আছে মঞ্চের ঠিক মাঝখানে, হাত কাঁপছে, মুখটা হঠাৎ অস্বাভাবিক লাল হয়ে উঠল। আর তারপরেই অরিন্দম মঞ্চের ওপর থপ করে পড়ে গেল। তার বুক থেকে গড়িয়ে এলো রক্তের রেখা। হেল্প হেল্প, কেউ কেউ সাহায্য করুন, অরিন্দম দা সাড়া দিচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই নাটকের আলো নিভে গেল, পর্দা নামিয়ে দেওয়া হলো। কিন্তু দর্শকের চিৎকার, আতঙ্ক আর রক্তমাখা মঞ্চ জমে রইল সবার মনে। কে বা কারা চাইল এই কামব্যাক শোটা রক্তাক্ত হোক? অরিন্দম সেন কি কেবলই দুর্ঘটনার শিকার, নাকি মঞ্চের আড়ালে লুকিয়ে আছে এক অন্যরকম খেলা? দর্শকদের হল থেকে বের করে দেওয়া হয়েছে, মঞ্চ বন্ধ। বিজয়িনী নাট্যমঞ্চ এখন যেন এক ভুতুরে নিস্তব্ধতায় আচ্ছন্ন। চারপাশে পুলিশ ব্যস্ত, সাংবাদিকেরা ক্যামেরা তাক করে আছে। আলো আর ফ্ল্যাশের ঝলকানিতে মঞ্চের রক্তমাখা দাগ আরও ভয়ঙ্কর লাগছে। এই বিশৃঙ্খলার মধ্যে প্রবেশ করলেন ইন্সপেক্টর অজিত ব্যানার্জি। 40-এর কাছাকাছি বয়স, তীক্ষ্ণ দৃষ্টি, কঠিন কণ্ঠস্বর। অনেক খুনই দেখেছেন, কিন্তু মঞ্চে অভিনেতার মৃত্যু, এই অদ্ভুত কেসটা যেন তাকেও কৌতূহলী করে তুলেছে। আচ্ছা, আস্তে, সবাই শান্ত হন। হ্যাঁ, সবাই শান্ত হন। কেউ মঞ্চ ছেড়ে কোথাও যাবেন না। প্রত্যেককে আমি একে একে ডাকবো জিজ্ঞাসাবাদ করবার জন্য। কেউ যেন কিচ্ছু টাচ না করে। প্লিজ প্লিজ শান্ত হন আপনারা। ফরেন্সিক টিম যতক্ষণ না আসছে মৃতদেহ এখানে থাকবে। কেউ কিচ্ছু টাচ করবেন না প্লিজ। অভিনেতারা ব্যাকস্টেজে জড়ো হয়েছে। অমৃতা এখনো ভয় কাঁপছে। অর্পণ মাথা নিচু করে বসে আছে, যেন কিছু লুক করছে। আর বিষ্ণু রায় সিগারেট ধরাতে যাচ্ছিল, পুলিশ সেটা দেখে কেড়ে নিল। আর তখনই অজিত অমৃতার দিকে তাকিয়ে একটু নরম গলায় একরকমের জেরা করে জিজ্ঞাসা করলো, আচ্ছা অমৃতা, আপনি ছিলেন মঞ্চে যখন অরিন্দম পড়ে গেলেন, কিছু অস্বাভাবিক খেয়াল করেছেন? না না, মানে প্রথমে মনে হলো সংলাপে ভুল হয়েছে, কিন্তু কিন্তু তারপর দেখি রক্ত। আমি ভেবেছিলাম এটা হয়তো কিছু কিছু একটা ইম্প্রোভাইজেশন করছেন। তারপর বুঝলাম ওটা আসল রক্ত।
অজিত মনোযোগ দিয়ে কথাটা শুনল। এবার মুখ ঘুরিয়ে তাকালো পরিচালক অনির্বাণের দিকে। তো আপনি আপনি তো পরিচালক। খুন যদি মঞ্চে ঘটে থাকে তবে প্রপস, কস্টিউম, স্ক্রিপ্ট সবকিছু তো আপনার নিয়ন্ত্রণে। কিছু ব্যাখ্যা আছে আপনার? দেখুন ইন্সপেক্টর, আমি বহু বছর ধরে নাটক করছি। এরকম অপমানিত আমাকে কেউ করেনি কখনো। রক্ত কোথা থেকে এলো আমি তা বলতে পারবো না। আমি শুধু চাই এই নাট্যমঞ্চ যেন আবার ডুবে না যায়। অজিত এবার বিষ্ণুর দিকে তাকালো, পুরনো টেকনিশিয়ান যার চোখে অদ্ভুত এক রহস্য লুকিয়ে আছে। আচ্ছা, তুমি বিষ্ণু রায়? শুনলাম নাকি এই মঞ্চে অনেক বছর ধরে কাজ করছো। সবকিছুই নাকি তোমার নখদর্পণে। বলো, কি জানো? সাহেব, এই মঞ্চের কাঠে রক্ত মিশে আছে বহু আগে থেকে। আজ আবার সেই রক্ত ফিরে এসেছে, কিন্তু কার হাতে এসেছে সেটা আমি জানি না, কারণ নাটক এখনো শুরু হয়নি। অজিতের চোখ চকচক করে উঠল। বিষ্ণুর কথা নিছক প্রলাপ, নাকি ভেতরে লুকিয়ে আছে অশুভ সত্য? বিজয়নীর মঞ্চের আলো নিভে রয়েছে, কিন্তু তদন্তের আলো এখনো একে একে বের করবে সবার ভেতরের অন্ধকার। ইতিমধ্যেই পুলিশ পুরো জায়গাটা ঘিরে ফেলেছে, ক্যামেরায় ছবি তুলছে। অরিন্দম সেনের দেহ এখনো পড়ে আছে মঞ্চের মাঝখানে, রক্ত জমে গেছে কাঠের ফাঁকে। ফরেন্সিক টিম পৌঁছে গেছে। প্রতিটি প্রপস, প্রতিটি আলো, প্রতিটি কস্টিউম সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। ইন্সপেক্টর অজিত দাঁড়িয়ে আছেন দেহের পাশে। তার চোখ আটকালো অরিন্দমের বুকের ঠিক ওপরে ছোট্ট ক্ষতচিহ্নে, যেটা থেকে বেরিয়েছে রক্ত। ইন্সপেক্টর, ক্ষতচিহ্নটা খুব গভীর নয়, কোনো সরু ধারালো অস্ত্র ব্যবহার হয়েছে, স্টিলের মতো কিছু। বডিতে পয়জনের সম্ভাবনা মনে হচ্ছে। রিপোর্ট ছাড়া নিশ্চিত কিছু বলা যাবে না। মানে এটাকে দুর্ঘটনা বলা যাবে না? না না, একেবারেই নয়, এটা নিশ্চিত খুন। অভিনেতাদের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অমৃতা কেঁদে ফেলল, অর্পণ চুপচাপ কপাল চাপড়াতে লাগলো। এটা এটা কি হলো? আমি আর কখনোই নাটক করতে পারবো না। এই দৃশ্য আমি স্বপ্নেও ভাবতে পারি না। এ আবার এখন এইসব কথা কেন বলছে? আর ঠিক তখনই ইন্সপেক্টর অজিত ব্যানার্জি কঠোর গলায় সবার দিকে তাকিয়ে বলে উঠল, যে কেউ এই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে, তাই কেউ এখান থেকে বেরোতে পারবে না। এক্ষুনি আমি প্রত্যেকের স্টেটমেন্ট নেব। এবার কাকে জেরা করবে? ইন্সপেক্টর অজিত প্রথমে ডাকলো অমৃতাকে। অমৃতা, মৃত ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? অরিন্দম দা আমার মেন্টর ছিলেন। আমি তাকে ভীষণ শ্রদ্ধা করতাম। আজকের নাটকের প্রতিটি দৃশ্যে উনি আমাকে সাহস জুগিয়েছিলেন। তাকে মেরে ফেলার কথা আমি ভাবতেও পারি না। আপনি প্রথমেই ওর পাশে ছিলেন, তাই তো? খুনের সময় ওর চোখে মুখে কিছু দেখেছেন? আমি শুধু দেখলাম ওনার চোখ হঠাৎ স্থির হয়ে গেল, যেন ভেতর থেকে আলো নিভে গেল। তারপর বুক থেকে রক্ত নামতে শুরু করলো। আমি এক পাও নড়তে পারিনি ইন্সপেক্টর। মনে হচ্ছিল আমার সামনে নাটক নয়, একটা দুঃস্বপ্ন চলছে। অমৃতার কথা শুনতে শুনতেই অজিতের চোখ পড়ল অনির্বাণের দিকে। পরিচালক তখন গম্ভীর মুখে দাঁড়িয়েছিল। অজিত হঠাৎ ঘুরে ওকে জিজ্ঞাসা করল, আচ্ছা মিস্টার মুখার্জি, এই চরিত্রের জন্য অমৃতাকে কেন বেছে নেওয়া হলো? আসলে ব্যাপারটা হলো, অমৃতা প্রথম পছন্দ ছিল না আমাদের, অন্য কেউ কাস্টেড ছিল। কিন্তু শেষ মুহূর্তে অরিন্দম এত জোড়াজোড়ি করে, ওকে নিতে আমরা বাধ্য হই। এই উত্তরটা শুনে অজিতের ভুঁড়ু কুঁচকে গেল। অমৃতা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রশ্নটা আপাতত এখানেই থামিয়ে দিলেও এই তথ্য অজিতের সন্দেহ
আরও গভীর করে তুলল। তারপর ডেকে নিল অর্পণ দত্তকে। মঞ্চের এক কোণে সে চুপচাপ দাঁড়িয়েছিল, মুখ ফ্যাকাশে। কি ব্যাপার অর্পণ, তুমি অরিন্দম সেনের সঙ্গে একই দৃশ্যে ছিলে? কিভাবে ঘটনাটা ঘটেছে বলবে? আমি শুধু দেখলাম উনি হঠাৎ থেমে গেলেন, তারপর পড়ে গেলেন, আর কিছু বুঝিনি। সব কিছু এত তাড়াতাড়ি ঘটল। তার কথা শেষ হতে না হতেই ব্যাকস্টেজের ভিড় থেকে কারোর চাপা ফিস ফিস ভেসে এলো। এই কালিদা, অরিন্দমদা বারবার ওকে অপমান করতো কিরম, সব সময় যাও। এসব কথা এখন কেন? কে কে এটা? কারুর যদি কিছু বলার থাকে সামনে এসে বলো, লুকিয়ে বলার কিছু নেই। আর শোনো অর্পণ, আমি কোনো কান কথাতে বিশ্বাস করি না, কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি বুঝতে পারছি তুমি কিছু লুকোচ্ছ। সত্যি বলো, অরিন্দম সেনের সঙ্গে তোমার সম্পর্কের সমস্যা ছিল, তাই না? ছিল। উনি আমাকে প্রায় ছোট করতেন। রিহার্সালের সময় সবার সামনে গালাগাল দিতেন। বলতেন আমি নাকি অভিনয় জানি না। আমি সহ্য করতে পারতাম না। তা বলে অপমানের বদলা নিতে খুন করে দিলে? না, রাগ ছিল, অপমানও, কিন্তু খুন আমি ওটা করতে পারি না। আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম যে আমিও ভালো অভিনেতা। আমি খুনি নই, খুন করিনি। অর্পণের চোখে আতঙ্ক ছিল, কিন্তু কোথাও যেন একটা তীব্র ক্ষোভও লুকিয়েছিল। অজিত জানলেন মঞ্চের আড়ালে লুকিয়ে আছে প্রতিযোগিতা, ঈর্ষা আর প্রতিহিংসার আগুন। কোনায় বসে থাকা বিষ্ণু রায় এবার ফিসফিসিয়ে হেসে উঠল। ইন্সপেক্টর বাবু, নাটক তো সবে মাত্র শুরু হলো। এখানে কার হাতে রক্ত আছে সেটা আপনি যতই খুঁজুন খুঁজে পাবেন না, যদি না মঞ্চ নিজে আপনাকে পথ দেখায়। এসব আজগুবি কথা বাদ দাও, সোজা কথা বলো, তোমার হাতে কি অস্ত্র ছিল? অস্ত্র? অস্ত্র কি সবসময় হাতেই থাকে সাহেব? কিন্তু কে চালাবে সেটা ঠিক করে মঞ্চ। বিষ্ণুর কথায় জমে উঠল ভয়ের হাওয়া। কেউ কিছু বলল না, কিন্তু সবাই বুঝল এই খুন শুধুই ব্যক্তিগত প্রতিহিংসা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিজয়নী মঞ্চের ইতিহাস। এই নাট্যমঞ্চের জন্ম ব্রিটিশ আমলে। এক জমিদার পরিবার শহরের সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক হিসেবে গড়ে তুলেছিল বিজয়িনী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জমিদার পরিবার ভেঙে যায়। তারপর শুরু হয় একের পর এক দুর্ঘটনা। কারোর মাথায় লাইট পড়ে মৃত্যু, মঞ্চে কোথাও আগুন ধরে যাওয়া, আবার কোনো অভিনেতা সংলাপের মাঝেই হঠাৎ নিখোঁজ। লোকজন বলতে শুরু করে বিজয়িনী অভিশপ্ত। কাঠের সঙ্গে লেগে আছে রক্ত, আর প্রতিটি নাটকেই সেই রক্ত নতুন করে দাবি তোলে। এর সঙ্গেই অরিন্দম সেন, একসময় বাংলা থিয়েটারের উজ্জ্বল নক্ষত্র। যুবক বয়সে একের পর এক সফল নাটক, সংলাপের দাপট আর নারীদের কাছে জনপ্রিয়তা, সব মিলিয়ে তার নাম ছিল কিংবদন্তি। কিন্তু জনপ্রিয়তার সঙ্গেই এলো ঈর্ষা, সঙ্গীদের সঙ্গে ঝগড়া, পরিচালকের সঙ্গে মতভেদ আর ব্যক্তিগত জীবনে অশান্তি। সব মিলিয়ে ধীরে ধীরে তার কেরিয়ার ডুবে গেল। মদ, ঋণ আর ভেঙে যাওয়া সম্পর্ক তাকে আরও অস্থির করে তোলে। কেউ বলে অরিন্দম একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন, সেখানেও শত্রু তৈরি হয়েছে। কেউ আবার বলে তার কাছে ছিল জমে থাকা অডিশন ঘোষ, যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল নাট্যজগতে। জানিস নীলু, অরিন্দমের উপর অনেকেই ক্ষোভ ছিল। যা বলেছিস, অরিন্দম অনেকের সর্বনাশ করেছে, ও অনেকেরই টার্গেট হয়েছিল। এটা কি শুধু একজন মানুষের খুন, নাকি এই মঞ্চে লুকিয়ে আছে আরো গভীর ষড়যন্ত্র? ব্যাকস্টেজের কোলাহল থেমে গেছে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। অরিন্দম সেনের ড্রেসিং রুম। পুলিশ চারদিকে কর্ডন করে রেখেছে। অভিনেতারা করিডোরে আটকে জিজ্ঞাসাবাদের অপেক্ষায়। ভেতরে আছেন ইন্সপেক্টর অজিত, তার কনস্টেবল আর ফরেন্সিক টিম।
আয়নার সামনে অগোছালো মেকআপ কিট, অর্ধেক খাওয়া কফি, স্ক্রিপ্ট ছড়ানো। অজিত প্রতিটি জিনিস একে একে খুঁটিয়ে দেখছেন, কিন্তু পুলিশের চোখ গিয়ে আটকালো টেবিলের ড্রয়ারের ভেতরে। সেখানে পাওয়া গেল সাদা খাম, তাতে লাল কালিতে আঁকা একটা চিহ্ন, চোখের মতো। এটা কি চোখের চিহ্ন মনে হচ্ছে? কারো পাঠানো হুমকির চিঠি নাকি? খামটা খুলতেই ভেতর থেকে বেরোলো একটাই চিঠি, টাইপরাইটারে লেখা ছোট্ট লাইন, আজকের মঞ্চে রক্ত ঝরবে, অভিশাপের ঋণ শোধ হবে। অজিতের চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে ঝলসে উঠল। এটা নিছক হুমকি নয়, পূর্ব ঘোষণা। অরিন্দম সেন হয়তো আগেই জানতেন তার মৃত্যুর সম্ভাবনা ছিল, কিন্তু কেন তিনি কাউকে জানাননি? স্যার, কাগজটা পুরনো টাইপরাইটারের, মনে হচ্ছে খুব রিসেন্টলি লেখা, কারণ কালির দাগ এখনও শুকোয়নি। মানে খুনটা প্রি-ডিসাইডেড, অরিন্দমকে লক্ষ্য করেই। এবার দেখাতে হবে এই চিঠিটা সবাইকে। কে প্রথমে ভয় পায় সেটাই বলে দেবে খুনি কে। ইন্সপেক্টর অজিত সাদা খামটা নিয়ে অভিনেতা আর টেকনিশিয়ানদের সামনে এসে দাঁড়ালেন। আচ্ছা সবাই এদিকে। ড্রেসিং রুমে এটা পাওয়া গেছে। খামটার উপরে এই প্রতীক দেখেছেন? লাল কালিতে আঁকা চোখ। আর খামটার ভিতরে একটা চিঠি পাওয়া গেছে, তাতে লেখা আজকের মঞ্চের রক্ত ঝরবে, অভিশাপের ঋণ শোধ হবে। বলুন তো, আপনাদের মধ্যে কে এই চিহ্ন চেনেন? আমি এই প্রতীক আগে দেখেছি। বিজয়িনী মঞ্চের পুরনো এক পোস্টারের কোণায় এই চোখটা আঁকা ছিল। তখন ভেবেছিলাম এটা কেবল অলংকরণ। পোস্টারটা কোথায় আছে? সম্ভবত স্টোর রুমে। অনেক পুরনো জিনিস রাখা হয় তো ওখানে। অজিতের চোখ চকচক করে উঠল। এবার সে তাকালো অর্পণের দিকে। তুমি আর অরিন্দম তো একই ড্রেসিং রুম শেয়ার করছিলে, তুমি চিঠিটা আগে দেখোনি? না, আমি কিছুই দেখিনি। তবে হ্যাঁ, এরকম প্রতীক কখনো মঞ্চের দেওয়ালে আঁকা দেখেছিলাম ছোটবেলায়। তখন ঠিক বুঝিনি এটা কি। অজিত এবার অনির্বাণের দিকে করল। আপনার কি বক্তব্য? মঞ্চের ইতিহাস, পুরনো কাগজপত্র সবই তো আপনার নজরে থাকার কথা। কিছু জানেন এই প্রতীক নিয়ে? এই প্রতীক আসলে পুরনো নাট্যদলের সাইন। বলা হয় ব্রিটিশ আমলে তারা বিদ্রোহী নাটক করতো আর কি, আর যারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করত তাদের নাম এই প্রতীকের নিচে লেখা হতো। কিন্তু এর সঙ্গে আজকের ঘটনার কি সম্পর্ক আমি ঠিক জানি না। সবশেষে অজিত তাকালো বিষ্ণুর দিকে। বিষ্ণুর ঠোঁটে সিগারেট, আগুন ধরায়নি, কেবল অদ্ভুতভাবে হাসছে। চুপ কেন বিষ্ণু? চিঠিটা দেখে কিছু বলবে? ইন্সপেক্টর বাবু, চোখ সবসময় দেখে, কিন্তু এই চোখটা শুধু দেখে না, বেছে নেয়। আজও বেছে নিয়েছে। আপনি যতই খুঁজুন খুনিকে পাবেন না, যদি না মঞ্চ নিজেই তার মুখোশ খুলে দেয়। কি ধুলো রে বাবা! স্যার, এইখানে তো কিছু বোঝা যাচ্ছে না। বিজয়িনী নাট্যমঞ্চের স্টোর দশকের পর দশক ধরে বন্ধ। ভেতরে ঢুকতেই অজিতের নাকে এলো পুরনো কাঠ, ধুলো আর পচা কাপড়ের গন্ধ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা প্রপস, ছেঁড়া পর্দা আর গাদা গাদা পুরনো পোস্টার। একগাদা পুরনো পোস্টারের নিচে মিলল একটা বড় প্যাকেট। ধুলো ঝেড়ে দেখা গেল বিজয়িনী নাট্যমঞ্চের প্রথম দিকের নাটকের পোস্টার। পোস্টারের উপরে লাল রঙের অক্ষরে লেখা বিজয়িনী নাট্যমঞ্চ উপস্থাপন করছে রক্তের খেলা। আর পোস্টারের পেছনে ম্লান কালিতে লেখা কিছু নাম। অজিত পড়লেন, অরিন্দম সেন, অনির্বাণ মুখার্জি,
এবং আরও কয়েকজন বর্তমান অভিনেতার নাম। এটা কি? এরা তো সবাই আজকের দলের লোক। এটা কি করে সম্ভব? এক কোণে রাখা পুরনো ট্রাঙ্ক থেকে হঠাৎ গড়িয়ে পড়ল একটা রক্তমাখা মুখোশ, কাঠের মুখোশ। চোখের জায়গা ফাঁকা, কিন্তু দাগগুলো শুকনো রক্তের মতো। হ্যাঁ হ্যাঁ স্যার, এই জিনিসটা কি বলুন তো এখানে পড়ে আছে? বিজয়িনী মঞ্চে যা চলছে সেটা বহু আগে থেকেই শুরু হয়েছিল। অভিশাপ নয়, এটা পরিকল্পিত খেলা বলেই মনে হচ্ছে। ব্যাকস্টেজের করিডোরে থমথমে পরিবেশ। চেয়ারে গাদাগাদি করে বসে আছে সবাই। ঠিক তখনই ইন্সপেক্টর অজিত এগিয়ে এলো, হাতে শক্ত করে ধরা পুরনো পোস্টার আর রক্তমাখা মুখোশ। স্টোররুম থেকে এইগুলো পাওয়া গেছে। বিজয়িনী মঞ্চের বহু পুরনো পোস্টার, যা অমৃতা বলছিল, আর এই মুখোশ যেটাতে এখনো শুকনো রক্তের দাগ আছে। আর আরেকটা কথা, এই পোস্টারের পেছনে লেখা আছে কিছু নাম: অরিন্দম সেন, অনির্বাণ মুখার্জি, অমৃতা চৌধুরী আর অর্পণ দত্ত। নামগুলো শুনে সবাই একসঙ্গে চমকে উঠল। কিন্তু এই পোস্টার যে কমপক্ষে 40 বছর পুরনো। এটা কিভাবে সম্ভব? আমি তো তখন জন্মাইনি। ঠিক তাই। এই নামগুলো হলো এখনকার, কেউ ইচ্ছে করে যোগ করেছে রিসেন্টলি। এই মুখোশে যে দাগ আছে সেটা পেন্ট নয়, ফরেন্সিক বলছে এটা রক্ত। তবে কে এই মুখোশ ব্যবহার করেছে আর কার রক্ত এর উপর আছে তা আমরা নিশ্চয়ই বার করে নেব। এই প্রশ্নে সবাই নিস্তব্ধ, কিন্তু অমৃতা পোস্টারের দিকে তাকিয়ে যেন জমে গেল। অমৃতা, কিছু চিনতে পারছো? হ্যাঁ, এটাই সেই পোস্টার। আমি ভুল করিনি। কিন্তু কিন্তু আমি জানতাম না এর সঙ্গে রক্ত বা অভিশাপের সম্পর্ক আছে। আচ্ছা, তুমি এর আগে পোস্টার কবে আর কোথায় দেখেছো বলো তো? ওই যে বললাম আপনাকে, সম্ভবত 3-4 সপ্তাহ আগে প্রপস খুঁজতে স্টোর রুমে গিয়েছিলাম। তবে আজকের ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না। স্টোর রুমের দরজাটাকে খুলে দিয়েছিল? চাবি আমার কাছে ছিল না। বিষ্ণুদাকে বলতেই উনি খুলে দিলেন। সব চোখ ঘুরে গেল বিষ্ণুর দিকে। বিষ্ণু, স্টোর রুমের চাবি তোমার কাছে কি করে? মেন চাবি তো সবসময় আমার কাছেই থাকে। একটা ডুপ্লিকেট থাকে অফিসের সিন্ধুকে। কখনো প্রপস লাগলে আমিই খুলে দিই। কে কখন কি দেখলো সেটা তো আর আমি হিসেব রাখি না সাহেব। আচ্ছা, যাই হোক, আজ থেকে স্টোর রুম আর সেই সিন্ধুক সিল করা হবে। চাবিটা জমা দাও। অর্পণের চোখ কাঠের মুখোশে আটকে আছে, কপালে ঘাম। কি অর্পণ, মুখোশটা চেনো? থিয়েটারে অনেক মুখোশই তো আছে, এটাকে আলাদা করে দেখিনি। অজিত লক্ষ্য করলেন অর্পণের শার্টের কাফে লালচের দাগের মতো কিছু, যদিও অন্ধকার আলোয় রংটা ঠিক বোঝা যাচ্ছে না। মেকআপের গাঢ় শেড নাকি রক্তের মতো কিছু। তিনি কিছু না বলে সাইলেন্টলি কনস্টেবলকে ইশারা করলেন স্যাম্পল সংগ্রহ করতে। গাঙ্গুলি বাবু, এদিকে একটু শুনুন, এই স্যাম্পলটা কালেক্ট করুন তো। হ্যাঁ স্যার, কোথায়? মনোযোগ দিন। ওই যে অর্পণের বাঁহাতের শার্টের কাফ থেকে। স্যার এটা কিছু না স্যার। স্যার, এটা মেকআপের রং। এত কথা বলছেন কেন? চলুন এদিকে আসুন আমার সঙ্গে। কি বললো স্যার, শুনতে পেলেন না? কনস্টেবল অর্পণকে নিয়ে যেতেই ইন্সপেক্টর ধরল পরিচালক অনির্বাণকে। কি মিস্টার মুখার্জি, কিছু মনে পড়লো? হ্যাঁ, রক্তের খেলা নাটকের পোস্টার তো এটা। বহু বছর আগে শুরুই হতে পারেনি। প্রথম শোয়ের দিন একজন অভিনেতা মারা যায় মঞ্চে। তারপর থেকেই অভিশাপের কথাটা ছড়ায় বাজারে। আর ওই মুখোশটা, হ্যাঁ, ওর কথাও শুনেছি আর কি। তখনকার কস্টিউম ডিজাইন নাটকের ক্লাইম্যাক্স সিনে ব্যবহার করার জন্যে তৈরি হয়েছিল। অনেকেই বলতো সেটা অভিশপ্ত। সত্যি মিথ্যে জানি না, তবে ইতিহাসটা জানতাম। শুনুন মিস্টার মুখার্জি, ইতিহাস গোপন রাখা মানেই তথ্য চাপা দেওয়া। ভবিষ্যতে সব জানাবেন। মনে রাখবেন, আমি এখানে নাটক চালাতে আসিনি, খুনের তদন্ত করতে এসেছি।
সবাই স্তব্ধ। ঠিক তখন বিষ্ণুর ঠোঁটে হাসি খেলল। আপনি যতই খুঁজুন ইন্সপেক্টর বাবু, খুনি লুকিয়ে থাকবে। এই চোখই ঠিক করবে কাকে উন্মোচন করা হবে। আচ্ছা শুনুন, সবাইকে একটা কথা বলি, আপনাদের কেউই এখন কোনো কানেকশন বানিয়ে কথা বলবেন না। প্রত্যেকটা ওই নাটকের ভিজুয়াল এলিমেন্ট এটাই ধরে এগোচ্ছি যতক্ষণ না প্রমাণ অন্য কথা বলে। আপনাদের প্রত্যেককে আলাদা করে জেরা করা হবে। পোস্টারের পিঠে ম্লান কালিতে লেখা নামগুলো সবার বুকে কাঁটার মতো বিঁধে রইল। এদিকে অর্পণের শার্টে কাফ থেকে নেওয়া লালচে দাগের স্যাম্পলটা এভিডেন্স ব্যাগে সিল হলো। ট্যাগ ঝুলে গেল চুপচাপ, কিন্তু ভারী ইঙ্গিত রেখে। অর্পণকে নিয়ে আসা হলো ব্যাকস্টেজের এক ফাঁকা ঘরে। ঘরটা আধো অন্ধকার, কেবল টেবিলের ওপরে রাখা টর্চ লাইটের আলো। অর্পণের মুখে ঘাম, শ্বাস ভারী। সামনে বসে আছেন ইন্সপেক্টর অজিত, চোখে কঠিন দৃষ্টি। তোমার শার্টের কাফে লালচে দাগ পাওয়া গেছে, তুমি বলছো এটা মেকআপের রং। ফরেনসিক সেটা বলে দেবে, কিন্তু আমার প্রশ্ন হলো তোমার জামায় ওই দাগ এলো কিভাবে? না মানে যখন উনি পড়ে গেলেন আর কি, আমি তো ওনার পাশে ছিলাম না, এই অমৃতা ছিল। আমি 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 এগিয়ে গিয়েছিলাম ওনার কাছে। ওনার গায়ে হাত যখন রেখেছিলাম তখনই হয়তো দাগটা লেগেছে। তুমি অরিন্দম সেনকে পছন্দ করতে না, সবাই জানে। সে তোমায় সব সময় ছোট করত। আজকের রাতটা ছিল তার কামব্যাক, আর তোমার কাছে ছিল সুযোগ তাকে নামিয়ে দেওয়ার। কি বলবে? না না না, আমি খুনি নই। হ্যাঁ, আমি অনেক ঘৃণা করতাম। উনি সব সময় আমায় অপমান করতেন, বলতেন আমি অভিনয় জানি না। আমি চাইতাম উনি মঞ্চ ছেড়ে দিয়ে চলে যাক, কিন্তু খুন না, আমি খুন করতে পারবো না। অজিত টেবিলে রাখা মুখোশটা সামনে এগিয়ে দিলেন। কি কিছু মনে পড়ছে? হ্যাঁ, এটা দেখেছি। একবার বিষ্ণুদা প্রপস ঘরে দেখিয়েছিলেন, বলেছিলেন যে এটা পড়ে সে মঞ্চেই মরে। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। তাহলে তোমার কথা অনুযায়ী কার হাতে ছিল এটা আজ মঞ্চে? অর্পণ মাথা নিচু করে চুপ করে রইল। তার ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বেরোলো না। তুমি যদি সত্যিটা না বলো, ফরেনসিক রিপোর্ট কিন্তু তোমায় ফাঁসাবে। মনে রেখো, সত্যিটা বললে হয়তো বাঁচবে, চুপ করলে ডুববে। আমি কাউকে মুখোশটা হাতে নিতে দেখেছি। কে? কাকে দেখেছো? পরিচালক অনির্বাণ মুখার্জি। অর্পণের এই স্বীকারোক্তিতে অজিত বুঝলেন রক্তমঞ্চের পর্দা নামতে এখনো দেরি আছে। আসল নাটক এখনই শুরু হয়েছে। কনস্টেবল, স্যাম্পলটা ফরেনসিকে পাঠাও। রিপোর্ট এলে অনেক কিছু পরিষ্কার হবে। স্যার, স্যার এটা কিছু না স্যার, এটা মেকআপের রং শুধু। এত কথা বলার কোনো দরকার নেই, স্যার, এটা টেস্ট করে আসতে হবে। অর্পণকে ফরেনসিক টেস্টে নিয়ে যাওয়া হলো। অভিনেতাদের ভিড় থেকে এবার ডাকা হলো নাটকের পরিচালক অনির্বাণ মুখার্জিকে। চোখে লালচে রক্তজবা রেখা, কপালে ভাঁজ, মুখে চাপা দুশ্চিন্তা। সে টেবিলের ওপারে বসল, আর অজিত তাকিয়ে রইলেন তীক্ষ্ণ দৃষ্টিতে। মিস্টার মুখার্জি, একটা গুরুতর অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে। কেউ দাবি করেছে খুনের আগে এই মুখোশটা আপনার হাতে ছিল। আমার হাতে? অসম্ভব। কে বলেছে? অর্পণ। আমি বলছি স্যার, ওই আসল খুনি। আমি এই মুখোশ ছুঁইনি বছরের পর বছর। তবে হ্যাঁ, আমি জানতাম এর ইতিহাস, কিন্তু এইটা ব্যবহার করব কেন আমি সব কিছু জেনে? আমি তো স্যার কেবল নাটকটা বাঁচাতে চেয়েছিলাম, আমি তো কারোর ক্ষতি করতে চাইনি। রক্তের খেলা নামের নাটকটা বহু বছর আগে মঞ্চস্থই হতে পারেনি, কারণ সেদিনও মৃত্যু ঘটেছিল। আজ আবার ঠিক একই নাটকের থিমে মৃত্যু ঘটল, আর তুমি পরিচালক হিসেবে ইতিহাসটা গোপন রেখেছ কেন?
কারণ আমি জানতাম আমি যদি আজকে এই কথা বলি তাহলে আজকের নাটক হয়তো মঞ্চস্থই হতে পারবে না। অর্থকষ্ট, পৃষ্ঠপোষকের চাপ সব মিলিয়েই এই নাটকের আমার শেষ সুযোগ ছিল। আমি ভেবেছিলাম গুজবটা চাপা দিয়ে এগিয়ে গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে। অজিত পোস্টারে লেখা নামগুলো টেবিলে এগিয়ে দিলেন। তাহলে বলো, এই লেখা নামগুলো কিভাবে এলো? অরিন্দম, অমৃতা, অর্পণ, আর তোমার নাম? পোস্টার তো কমপক্ষে 40 বছর পুরনো, তাহলে আজকের দলের নাম এতে লেখা হলো কিভাবে? সেটা আমি জানি না স্যার, সত্যি বলছি আমি জানি না। পোস্টারটা দেখেই আমারও শরীর কেঁপে উঠেছে। শুনুন মিস্টার মুখার্জি, আপনার বিরুদ্ধে ইতিমধ্যে একজন আঙুল তুলেছে। আপনি যদি সত্যি নির্দোষ হন তাহলে খুনিকে আড়াল করার চেষ্টা করবেন না, কারণ প্রমাণ যদি আপনার দিকে নির্দেশ করে তখন আমি আপনাকে ছাড়বো না বলে দিচ্ছি। কিন্তু আমি তো খুন করিনি স্যার, আমি খুনি নই ইন্সপেক্টর। হ্যাঁ, আমার ভুল হয়েছে, ইতিহাস চাপা দিয়েছি, কিন্তু খুন করিনি। তবে একটা কথা বলতে পারি, অরিন্দমের মৃত্যুর পেছনে কারোর ব্যক্তিগত প্রতিশোধ আছে। এই মঞ্চ শুধু বাহানা। অনির্বাণের কণ্ঠে সত্যি নাকি চালাকি? অজিত জানেন এখন কাউকে ভেঙে ফেলতে হবে, না হলে সত্যিটা ফসকে যাবে। আর ঠিক তখনই করিডোর থেকে শোনা গেল কারোর দৌড়ে পালানোর শব্দ। অজিত বুঝলেন খুনি বোধহয় ভয় পেয়ে ফাঁদে পা দিয়ে ফেলেছে। পুলিশ তৎক্ষণাৎ ধাওয়া শুরু করল। অজিতও দরজা ঠেলে বেরিয়ে এলেন। দেখলেন একটা ছায়া সিঁড়ি দিয়ে নিচে নামছে। বজ্রপাতের আলোয় মুখটা স্পষ্ট নয়, কিন্তু শরীরের গড়ন চিনে নেওয়া গেল। ধাওয়ার মধ্যে ছায়াটা হোঁচট খেয়ে পড়ল। পুলিশ ঝাঁপিয়ে পড়ল গায়ের ওপর। ধরা পড়ল থিয়েটারের সঙ্গীত শিল্পী সুশোভন দে। তুই পালাচ্ছি না কেন? আমি খুনি নই স্যার, আমি পালাচ্ছিলাম কারণ আমার কাছে কিছু আছে যা আমি কাউকে দেখাতে চাইনি স্যার। আমি খুনি নই স্যার। সুশোভনের হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো একখানা নোট, মোটা কালিতে লেখা, আজ রাত শেষ হলে বিজয়িনী আর কখনো আলো দেখবে না। ওকে এক্ষুনি হাত করা পাড়াও আর ওই ঘরে বন্দি করে রাখো। না, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আমি খুনি নই স্যার। এই চিঠিটা আমার কিবোর্ডের কেসের ভেতরে রাখা ছিল। আমি কিছু করিনি স্যার। আমি চিঠির অক্ষরগুলো ঠিক সেই হুমকি চিঠির মতো, টাইপরাইটারে লেখা। এর মানে কি খুনির পরিকল্পনা বহু স্তরে ছড়িয়ে আছে, নাকি কেউ ইচ্ছে করে চিঠিগুলো ছড়িয়ে দিচ্ছে ভয় তৈরি করতে? সুশোভন দে বিজয়িনী মঞ্চের সঙ্গীত শিল্পী, অল্প বয়সী, লাজুক, কিন্তু আজ ভয় চোখ ফেটে কান্না আসছে। হাত করা টেবিলে বাঁধা, সামনে বসে আছেন ইন্সপেক্টর অজিত, মুখে অটল দৃঢ়তা। এবার খুলে বলো তো, তুমি পালাচ্ছিলে কেন? কারণ আমি জানতাম যদি ওই চিঠিটা নিয়ে আমি ধরা পড়ি সবাই আমাকেই খুনি ভাববে। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। চিঠিটা অজিত টেবিলে রাখলেন। টাইপরাইটারে লাল অক্ষরে লেখা, একই রকম চোখের চিহ্ন। কিছুই যখন করনি তাহলে এটা আমায় প্রথমে দাওনি কেন? আসলে না, আমি বুঝতে পারিনি। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, খুব টেনশনে ছিলাম, মানে বুঝেই উঠতে পারছিলাম না কি করব। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, এই চিঠিটা কোথায় পেয়েছিলে জানো? আজ বিকেলে আমার কিবোর্ডের কেসের ভেতরে। কেসটা খোলার সঙ্গে সঙ্গেই এটা পড়ে গেল। কেউ হয়তো ইচ্ছে করেই ঢুকিয়ে দিয়েছিল, কেউ হয়তো আমায় ফাঁসাতে চায়। মানে কেউ বাইরে থেকে এই খেলাটা চালাচ্ছে, মঞ্চের লোকদের মধ্যে ঢুকে তোমাদের জিনিসপত্রের মধ্যে প্রমাণ ফেলে দিচ্ছে। কেউ চায় এই নাট্যদলটাই ভেঙে পড়ুক। স্যার, একটা কথা, গত সপ্তাহে রিহার্সালের সময় মনে হলো কেউ দরজার ফাঁক দিয়ে উকি দিচ্ছিল। চেহারা পরিষ্কার বোঝা যায়নি, কিন্তু চোখ দুটো যেন আমাদের অভিনয় লক্ষ্য করছিল। আচ্ছা, অল রাইট। আর কি দেখলে বলো তো মনে করে। মোটামুটি সপ্তাহখানেক আগে যখন স্টেজ রিহার্সাল হচ্ছিল তখন। সপ্তাহখানেক আগে অগ্নিবীণার রিহার্সালে সুশোভন পিয়ানো বাজাচ্ছিল। হঠাৎ চোখ পড়ল মঞ্চের সাইড ডোরের ফাঁকে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই ছায়াটা সরে গেল। তারপর রিহার্সালের শেষে বাইরে সিগারেট ধরাতে গিয়েছিল সুশোভন। ঠিক থিয়েটারের মেন গেটের সামনেই
এক ব্যক্তির সঙ্গে ধাক্কা খেল। সরি, একটু তাড়াহুড়ো আছে। লোকটা হালকা মাথা নুইয়ে ক্ষমা চেয়ে দ্রুত সরে গেল। হাতে একটা কালো ব্যাগ ছিল, আর দেখে মনে হচ্ছিল ব্যাগটা বেশ ভারী। সুশোভন তখন গুরুত্ব দেয়নি, ভেবেছিল এমন ধাক্কাধাক্কি তো রোজই হয় রাস্তায়। কিন্তু আজ মনে হচ্ছে হয়তো সেদিনই খুনির ছায়া তাদের থিয়েটারের চারপাশে ঘুরছিল। আমি ভেবেছিলাম স্যার সাধারণ ব্যাপার, কিন্তু আজ মনে হচ্ছে ওই ব্যাগেই হয়তো ছিল টাইপরাইটারটা। অজিতের স্পষ্ট মনে হলো এই খুনের খেলা শুধু থিয়েটারের ভেতরের কারণ নয়, কেউ বাইরে থেকে নাট্যমঞ্চে ঢুকে ষড়যন্ত্র সাজাচ্ছে। টাইপরাইটার, প্রতীক, চিঠি সব যেন এক অদৃশ্য হাত থেকে আসছে। শুনুন সবাই, আজকের জন্য আপনাদের জেরা শেষ। কেউ শহরের বাইরে যাবেন না, তবে সবাই নিজেদের বাড়ি ফিরতে পারেন। সবাইকে পুলিশের নজরদারির মধ্যে রাখা হবে। কল লগ, ফোন, সমস্ত তথ্য কালকের মধ্যেই সবাই জমা দিয়ে যাবেন। কেউ যোগাযোগের বাইরে যাবেন না। সবাই একে একে থিয়েটারের বাইরে বেরিয়ে গেল। অমৃতা মাথা নিচু করে ট্যাক্সিতে উঠল। অনির্বাণ এক দৃষ্টিতে খালি মঞ্চের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল, আর অর্পণকে কনস্টেবল নিয়ে গেল ফরেন্সিক টেস্টের জন্য। কনস্টেবল, সুশোভন দেখে থানায় নিয়ে যাও। সে এখনও সাসপেক্টেড। চিঠির ব্যাপারটা পরিষ্কার না হওয়া অবধি তাকে ছাড়া যাবে না। সকাল নামল বিজয়নী মঞ্চে। একটা সূত্র সামনে এসছে, টাইপরাইটার। ইন্সপেক্টর অজিত থামলেন না। চিঠির কালি, চোখের প্রতীক আর টাইপরাইটারের কথা মাথায় ঘুরছে তার। যদি খুনের পরিকল্পনা টাইপরাইটারে লেখা হয়ে থাকে, তবে সেই মেশিনই তাকে পৌঁছে দেবে খুনির কাছে। অজিত জানতেন এই শহরে খুব কম লোকই এখনও পুরনো টাইপরাইটার মেরামত করে। তাদের কাছে গেলে হয়তো খুঁজে পাওয়া যাবে কিছু তথ্য, বা কে সম্প্রতি এই যন্ত্র ব্যবহার করছে। কলকাতার পুরনো এক গলিতে অজিত ঢুকলেন এক টাইপরাইটার মেকানিকের দোকানে। দোকান জুড়ে অগন্তি পুরনো মেশিন। কারোর কি ঝরে গেছে, কারোর রোলার আটকে গেছে। মাঝবয়সী মেকানিকের চোখে চশমা, হাতে তৈলাক্ত কাপড়। তুমি কি সম্প্রতি লাল কালি লাগানো কোনো টাইপরাইটার সারাই করেছো? হ্যাঁ বাবু, গত সপ্তাহে এক ভদ্রলোক এসেছিলেন। খুব তাড়া ছিল, বলল কালি যেন ঠিকমতো ছাপ ফেলে। আমার কাছে লাল কালির রিবন ছিল, সেটাই লাগিয়ে দিলাম। চেহারা মনে আছে? চেহারা স্পষ্ট মনে নেই, কিন্তু হাতে ছিল কালো চামড়ার ব্যাগ। ভদ্রলোক খোড়া পায়ে হাঁটছিল। অজিতের চোখে তীক্ষ্ণ আলো জ্বলে উঠল। সুশোভনের স্মৃতিতে যাকে দেখা গিয়েছিল তার সঙ্গে মিলছে এই বর্ণনা। তুমি কি তার নাম জানো? না বাবু, তবে যাওয়ার আগে সে একটা অদ্ভুত কথা বলেছিল। বিজয়িনী আবার আলোয় আসবে, আর সেই আলোয় অনেক মুখ ঢাকা পড়বে। আমি অবাক হয়ে গেছিলাম বাবু। বললাম, এর মানে কি? তখন লোকটা একটু থমকে দাঁড়ালো। তারপর হঠাৎ তাড়াহুড়ো করে বলল, 22শে জুন শুক্রবার ওরা একটা নাটক করছে, তখন বুঝবেন। বলেই ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে গেল। অজিতের বুক কেঁপে উঠল। 22শে জুন শুক্রবার, সেদিনই তো ছিল বিজয়িনীর কামব্যাক শোয়ের দিন। আর সেই রাতেই অরিন্দম সেন মঞ্চে খুন হল। ইন্সপেক্টর অজিত আবার ফিরলেন বিজয়িনী মঞ্চে। অভিনেতাদের ডেকে পাঠালেন। প্রত্যেকের চোখে লাল রেখা, মুখে অনিদ্রার ক্লান্তি। তবুও সবাই হাজির হল, কারণ জানে আজকের দিনই হয়তো সত্যটা ফাঁস হবে। আমার হাতে একটা নতুন তথ্য এসেছে। যে লোকটা চিঠি লিখেছিল সে টাইপরাইটার সারাতে গিয়ে নিজেই একটা তারিখ বলে ফেলেছে, 22শে জুন শুক্রবার। ঠিক সেই দিনই তোমাদের কামব্যাক শো ছিল। মানে খুনটা দুর্ঘটনা নয়, আগে থেকেই পরিকল্পিত। কথা শুনে অমৃতার গলা শুকিয়ে গেল। তাহলে আমরা সবাই টার্গেটে ছিলাম? অরিন্দম দা একা নয়, যে কেউ মারা যেতে পারতো। অনির্বাণ রাগে চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে বলে, এটা ষড়যন্ত্র।
কেউ চাইছে এই নাটকই ভেঙে পড়ুক। অভিশাপের গল্প বানিয়ে বাইরের লোক ঢুকিয়ে সব কিছু সাজানো হয়েছে। আমি শুধু একটাই কথা জানতে চাই যে তোমাদের মধ্যে কি কেউ একজন খোড়া লোককে আগে কখনো দেখেছো এই হলের আশেপাশে, হাতে কালো ব্যাগ নিয়ে অদ্ভুতভাবে তাড়াহুড়োতে হাঁটে? মুহূর্তেই নীরবতা ছড়িয়ে গেল। তারই মধ্যে চুপ ভাঙল বিষ্ণু। 22শে জুন শুধু নাটকের দিন ছিল না ইন্সপেক্টর বাবু, ওটা ছিল হিসেব মেলানোর দিন। যে খেলা শুরু হয়েছিল 40 বছর আগে, তারই ফাইনাল অ্যাক্ট। অজিত জানলেন এখন থেকে প্রতিটি মুহূর্ত হবে গুরুত্বপূর্ণ। খুনি কেবল একজন নয়, এই মঞ্চে প্রতিটি মুখোশের আড়ালে লুকিয়ে আছে আলাদা ছায়া। অজিত একেবারে নীরবতার মধ্যে বসিয়ে দিলেন বিষ্ণুকে। তুমি তো শুরু থেকেই রহস্য ছড়াচ্ছিলে, চোখ, হিসেব, মুখোশ। এখন শান্তভাবে বলো, 40 বছর আগে কি ঘটেছিল? তোমার ভাষায় আমি শুনতে চাই বাস্তবটা। সেই 40 বছর আগের রাতটা মনে পড়লেই বুক ঠান্ডা হয়ে যায় ইন্সপেক্টর বাবু। নাটকটা ছিল রক্তের খেলা। নায়ক রথীন দত্ত, তখনকার সবচেয়ে প্রশংসিত অভিনেতা, আর নায়িকা মীনা লাহিড়ী, তার প্রাণের সঙ্গী মঞ্চে আর পর্দার আড়ালেও তার প্রিয় মুখ। প্রপস ইনচার্জ ছিল আমাদের সুব্রত মৈত্র, থিয়েটারের একদম নির্ভরযোগ্য শান্ত মানুষ। আমি তখন জুনিয়র হেল্পার, লাইট রুমে বসে কিউ দিচ্ছিলাম। সব ঠিকঠাক চলছিল জানেন। দর্শক আচনে গর্জে উঠছিল করতালি, মঞ্চ ঝলমল করছিল আলোয়। সেই সন্ধে বিজয়িনীর জন্য গৌরবময় হতে যাচ্ছিল। তারপর এলো শেষ দৃশ্য, রথীন দত্তর ক্লাইম্যাক্স সংলাপ, আর সুব্রতদা মঞ্চের পেছনে প্রপস হাতে দাঁড়িয়ে। জানেন, আমি কিন্তু স্পষ্ট দেখছিলাম তিনি হাসি মুখে তরবারিটা হাতে দিলেন, ঠিক যেভাবে রিহার্সালে হাতে দিতেন। কিন্তু কেউ জানতো না এই নকল তরবারি কোনোভাবে বদলে গেছে। তারপর রথীন দত্ত আলোয় এগিয়ে গেলেন, সংলাপ দিলেন, রক্তই হবে ভালোবাসার প্রমাণ। দর্শক নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। তারপর এক ঝলক আলো, এক চিৎকার, আর পরের মুহূর্তে মীনা লাহিড়ী মঞ্চে লুটিয়ে পড়লেন। সবাই প্রথমে ভাবলো এটা অভিনয়, কিন্তু পরের মুহূর্তেই দেখা গেল মীনাদির গলার কাছ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, আসল রক্ত। পুরো থিয়েটার, সমস্ত লোকজন স্তব্ধ হয়ে গেল। আমি নিজের চোখে দেখছিলাম রথীন দত্তর মুখ পাথর হয়ে গেছে, আর সুব্রত মৈত্র তখন মঞ্চের প্রান্তে দাঁড়িয়ে কাঁপছিল। কিন্তু কেউ বুঝে উঠতে পারেনি এটা কিভাবে ঘটল। কিছুক্ষণ বাদে পুলিশ এলো, দুজনকেই ধরে নিয়ে গেল। কারণ সুব্রতদা তরবারিটা হাতে দিয়েছিলেন, আর রথীনদা ছিলেন যিনি আঘাতটা করেছিলেন। সেই রাতটাই বিজয়িনীর ইতিহাসের শেষ রাত হলো। অজিত নিঃশব্দে নোট করলেন। সবকিছু চলেছিল নিখুঁতভাবে, যেন অভিনয়, আর সেই অভিনয়ই হঠাৎ বাস্তবের মৃত্যু হয়ে উঠছিল। 40 বছর পর সেই নিখুঁত দৃশ্যটাই আবার ফিরে এসছে। নতুন মুখ, নতুন অভিনেতা, কিন্তু একই মঞ্চ, একই প্রতীক, একই রক্ত। রাতের তদন্ত শেষের পথে। থিয়েটারের বাতাসে ক্লান্তি, ধোঁয়া আর ভয়ের গন্ধ। অভিনেতারা সারা রাত ধরে বসে আছে জেরার পর। অজিত টেবিল থেকে উঠে দাঁড়ালেন, চোখে নিদ্রাহীন দৃঢ়তা। সবাইকে বলছি, আজকের জন্য আপনাদের জেরা শেষ, আপনারা বাড়ি যেতে পারেন। অভিনেতারা একে একে বেরিয়ে গেল। অজিত পকেট থেকে একটা ছোট নোটবুক বের করে লিখলেন 3টি নাম: রথীন দত্ত, মীনা লাহিড়ী, সুব্রত মৈত্র, আর নিচে একটা প্রশ্ন চিহ্ন। কেন আজ আবার রক্ত?
সেই প্রশ্নই তাকে নিয়ে যাবে আগামী সকালেই সেন্ট্রাল পুলিশ রেকর্ডস অফিসে, যেখান থেকে শুরু হবে নতুন পর্ব। সকালটা নিঃশব্দ। সেন্ট্রাল পুলিশ রেকর্ডস রুম, যেখানে বছরের পর বছর পুরনো কেস ফাইল প্রিজার্ভ করা হয়। অজিত সেই রুমে ঢুকে একটা ধুলো পড়া আলমারি থেকে লাল কাপড় মোড়া একটা ফাইল বের করে। লেখা আছে কেস নাম্বার 189/1965, দ্য বিজয়িনী থিয়েটার ইনসিডেন্ট। অজিত ফাইলটা খুলে পাতার পর পাতা বিবৃতি, সাক্ষী, রিপোর্ট পড়তে পড়তে তার চোখ থেমে গেল একটি লাইনে। ম্লান টাইপের কালি, পাশে পুলিশের হাতে লেখা একটি নোট। লিড অ্যাক্টর রথীন দত্ত, লিড অ্যাক্ট্রেস মীনা লাহিড়ী, প্রপস ম্যানেজার সুব্রত মৈত্র, ব্যাকস্টেজ ভলেন্টিয়ার অরিন্দম সেন। অজিতের চোখ আটকে গেল শেষ নামটায়, অরিন্দম সেন। একই নাম, একই মানুষ, যিনি ঠিক 2 দিন আগে মৃত হয়েছেন। আর এই নামের ঠিক নিচে লেখা আছে, ডিউরিং কোয়েশ্চেনিং সুব্রত মৈত্র hinted at an external hand. আচ্ছা, who supplied the prop? Unverified statement withdrawn later. বাহ। অজিত জানলেন সে এক্সটার্নাল হ্যান্ড আর কেউ নয়, সম্ভবত সেই ব্যাকস্টেজ ভলেন্টিয়ার আজকের অরিন্দম সেন, যিনি তরবারিটা দিয়েছিলেন সুব্রত মৈত্রর হাতে, আর যিনি এক রাতে দুজনের জীবন ধ্বংস করেছিলেন, রথীন দত্ত এবং সুব্রত মৈত্র। কিন্তু প্রশ্ন, সুব্রত কখনো কিছু বলেনি কেন? চুপচাপ থেকে গিয়েছিলেন 40 বছর ধরে। স্যার, আমরা আবার একটা ফুটেজ পেয়েছি। একজন খোঁড়া মানুষ থিয়েটারের উত্তরের গেট দিয়ে ঢুকছে রাত 12:47। চেহারাটা স্পষ্ট ছিল না, কিন্তু হাঁটার ধরন একই ছিল। ঠিক আছে, ফুটেজটা রাখো, আমি আসছি। অজিত ফাইলটা বন্ধ করলেন। লাল দাগ টানা একটা নাম, অরিন্দম সেন। একটা নোট, এক্সটার্নাল হ্যান্ড আনভেরিফাইড, আর বাইরে এখনো সেই ছায়া হাঁটছে। অজিত থিয়েটারের পেছনের গেটে এসে দাঁড়ালেন। গাড়ি থেকে নামতেই একটা জীর্ণ মানুষকে খোঁড়া পায়ে হেঁটে বেড়াতে দেখলেন থিয়েটারের দেওয়াল ঘেঁষে। হাতে একটা পুরনো চামড়ার ব্যাগ, যেন কোনো হারানো স্মৃতি খুঁজছে। স্যার, ওই লোকটাই সিসিটিভি ফুটেজের মতো হাঁটছে। ঘেরাও করো, কেউ গুলি চালাবে না, আমি নিজে কথা বলবো। পুলিশ মানুষটার উপরে টর্চ লাইট ফেলে থামিয়ে দেয়। এই দাঁড়ান। সুব্রত মৈত্র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সুব্রত মৈত্র। অনেক বছর পর কেউ আমার নাম ধরে ডাকলো। অজিত সামনে এগিয়ে গেলেন। টর্চের আলোয় দেখা গেল লোকটার মুখে গভীর বলিরেখা, চোখের নিচে কালচে দাগ। একটা অদ্ভুত শান্তি দেখা যাচ্ছে তার মুখে, যেন কেউ নিজের মৃত্যুর প্রস্তুতি নিয়ে ফেলেছে। তুমি জানো আমি এখানে কেন এসেছি? জানি স্যার, জানি জানি ইন্সপেক্টর, জানি। যে গল্প থেমে গিয়েছিল সেটা আবার শুরু হয়েছে। 40 বছর আগে এক ভুল, এক তরবারি আর এক মৃত্যু। তুমি তখনও পাশে ছিলে, আজও তুমি মঞ্চের আশেপাশে ঘুরছো কেন? ভুল ছিল স্যার, কিন্তু সব ভুল আমার ছিল না। আমি তরবারি হাতে দিয়েছিলাম ঠিকই, কিন্তু কে সে তরবারি বদলালো সেটা আমি জানতাম। অজিতের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। এই প্রথম কেউ সরাসরি বদলানো কথাটা বলছে। তুমি তার নাম বলনি কেন? রথীন দত্তের সঙ্গে তুমি জেলে গেলে আর প্রকৃত দোষী বেঁচে থাকলো। কে শুনতো আমাকে স্যার?
আমি তখন একটা বাচ্চা ছেলে, অচেনা মানুষ, প্রমাণই ছিল না স্যার। কথা কেউ বিশ্বাস করেনি, আমার কথা কেউ বিশ্বাস করেনি। আমি জানতাম একদিন সত্যি নিজেই ফিরে আসবে। আমি অপেক্ষা করেছি স্যার, 40 বছর ধরে অপেক্ষা করছি স্যার। অজিত বুঝলেন এই মানুষটা হত্যাকারী নয়, বরং মৃত সত্যের একমাত্র জীবিত সাক্ষী। কিন্তু তার চোখে যে আগুন দেখলেন সেটা ছিল প্রতিশোধের নয়, একটা অদ্ভুত প্রশান্তি, যেন সে জানে মঞ্চের শেষ দৃশ্য এখন লেখা হয়ে গেছে। তুমি জানো আজ রাতেও মঞ্চের রক্ত পড়েছে? জানি, ইতিহাসের মঞ্চ, এইখানে যা একবার লেখা হয় তা মুছে ফেলা যায় না স্যার। শুধু নতুন অভিনেতা আসে, পুরনো সংলাপ বলে আর চলে যায়। অজিত বুঝলেন এই খোঁড়া মানুষটাই শুধু গল্পের পুরনো সাক্ষী নয়, সে সেই ফাঁকটাও জানে যেখানে অতীতের রক্ত আর বর্তমানের খুন একসঙ্গে মিলেছে। কিন্তু নামটা এখনো আড়ালে। তুমি বলেছিলে তরবারিটা বদলানো হয়েছিল, কে বদলেছিল? এই জানোয়ার এক বন্ধু, আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ ছিল সেই সময়। একজন যাকে আমি ভাইয়ের মতন মানতাম, বলতে পারেন ভাইয়ের থেকেও বেশি কিছু। তার নাম? নাম অরিন্দম সেন। অজিতের চোখের পাতায় কোনো বিস্ময় নেই, শুধু সেই নাম যেটা আগের দিন রাতের মৃত্যুর রিপোর্টেও ছিল। আমরা দুজন তখন বাচ্চা স্যার, বড় হয়েছি ওই উত্তর কলকাতার বাগবাজার আছে, ওখানে এক অনাথ আশ্রমে। ওখানে একই থালায় ভাত খেতাম, একই বিছানায় শুয়ে আকাশ দেখতাম, আর দেখেছি একসঙ্গে প্রচুর স্বপ্ন। ও সব সময় বলতো একদিন আমরা দুজন একসঙ্গে বড় হব, নাম করব জীবনে। আমিও বিশ্বাস করতাম। আমরা দুজনে থিয়েটারে ঢুকে পড়লাম। অরিন্দম ছিল আকর্ষণীয়, উচ্চাবিলাসী, আমি ছিলাম সহজ শান্ত। কিন্তু আমরা তখন লাইট টানতাম, সিট বাঁধতাম, ছোট কাজ করতাম। আমাদের কাছে ওটাই ছিল জীবন। তারপরে এলো মীনা লাহিড়ী, রতিন দত্ত। ওই রতিন দত্তের সঙ্গে অভিনয় করত, কিন্তু ওর প্রাণ ছিল মঞ্চ। সে আমাদের জীবনে আলো এনে দিয়েছিল জানেন। আসলে সত্যি বলতে আমরা দুজনেই মীনার প্রেমে পড়েছিলাম। আমাদের রিহার্সাল শেষ হলে তিনজনের চায়ের দোকানে বসতাম, হাসতাম, গান করতাম, কতই না আড্ডা মেরেছি ওখানে। তখন ভাবিনি এই হাসি একদিন মৃত্যু ডেকে আনবে আমাদের। কিন্তু ভালোবাসা যে একটাই মানুষকে বেছে নেয়, তখন থেকেই দুজন বন্ধুর মধ্যে একটা ফাটল ধরে যায়। অজিত চোখ নামিয়ে রাখলেন, তার মুখে এখনো কোনো মন্তব্য নেই। সুব্রত কথা বলে যাচ্ছেন, যেন এত বছর পর নিজেই নিজেকে হালকা করছেন। ইন্সপেক্টর বাবু, আর একটা কথা, মীনা আমায় ভালোবাসতো জানেন। আমি কখনো চাইনি সেটা কারো ক্ষতি করুক। কিন্তু অরিন্দম ওর দিকে তাকাতো অন্য চোখে। আমি প্রথমে ওকে বুঝিয়েছিলাম ও আমার সুখ, তুই দূরে থাক। কিন্তু ও হাসতো, আর সেই হাসি আমি আজও ভুলতে পারিনি। ওর ভেতরে প্রতিহিংসা, প্রতিযোগিতা সবকিছু একসঙ্গে ঢুকে গিয়েছিল। আর সেটা আবার কার সঙ্গে? আমার সঙ্গে।
আর ভালোবাসা তখন বিষ হয়ে গেল। অজিত বুঝলেন এটা একটা খুনের গল্প নয়, এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প, যা কোনোভাবে বিশ্বাসঘাতকতায় পরিণত হয়েছে। আর একটা গল্প বলার আছে। দিনের পর দিন ওর ভেতরে একটা অদ্ভুত ছায়া জমে উঠেছিল। রিহার্সালের ফাঁকে ফাঁকে ও আর কথাই বলতো না। আমি ওর চোখে দেখেছি এমন একটা দৃষ্টি যেটা বন্ধুর হতে পারে না, না কোনোদিন বন্ধুর হয় নাই। সেটা একটা শত্রুর। আর সেই রাত ওই আমার তরবারিটা এনে দিয়েছিল, বলেছিল নতুন প্রপস একেবারে আসলের মতো দেখাবে। আমি হেসে বলেছিলাম, ভরসা আছে রে তোর ওপর। ও একেবারে হাসলো না, কিন্তু কেবল তাকিয়েছিল। তারপরে রিহার্সালের মতোই তরবারিটা রতিন দত্তের হাতে আমি এগিয়ে দিলাম। পরের মুহূর্তেই দেখি মীনা লাহিড়ী পড়ে গেল মঞ্চে। দর্শক তালি দিতে গিয়ে থেমে গেল। রক্ত গড়িয়ে পড়ছিল মীনার বুকের উপর থেকে। লাইটের নিচে দেখা গেল মঞ্চে ভর্তি হয়ে গেছে রক্ত। আর ওই মুহূর্তে অরিন্দম জানোয়ারটা কোথায় ছিল জানেন? ঠিক মঞ্চের কোনায় পর্দার আড়ালে। সেই চোখ ঠান্ডা আর সেই হাসি। তুমি তখন কিছু বলনি? বলেছিলাম স্যার, কিন্তু প্রমাণ কোথায় ছিল আমার কাছে? সবাই বলেছিল আমি বন্ধুকে ফাঁসাচ্ছি। তারপর আমিও জেলে চলে গেলাম, আর সঙ্গে বেচারা রতিন দত্ত তার পরিবারকে রাস্তায় ফেলে চলে গেল জেলে। বছর কেটে গেল, ওদিকে সালা অরিন্দম থিয়েটারে দুনিয়ায় নাম করে উঠল, আর আমি হয়ে গেলাম খুনি প্রপসম্যান। আর রতিন দত্ত এক মার্ডারার। তবুও আমি রাগ করিনি, কিন্তু শুধু অপেক্ষা করেছি, কারণ জানতাম মঞ্চের আলোতেই আমি একদিন সত্যিটাকে আলোকিত করব। তুমি আজ যা বললে তার প্রমাণ আছে? প্রমাণ? ইন্সপেক্টর বাবু, ওটা 40 বছর আগের ঘটনা। সেই সময় হয়তো কাগজে নেই, কিন্তু আজকের মঞ্চেই সেই প্রমাণ আবার তৈরি হয়েছে। তো আপনি সেটা খুঁজে পাবেন, কারণ ইতিহাস আবার নিজের জবাব লিখেছে। অজিত বুঝলেন সুব্রত কিছু জানে, কিছু যা এখনো বলা হয়নি। কিন্তু এবার সে চুপ থাকলো না, শুধু চোখে সেই পুরনো দৃশ্যের আগুন জ্বলতে থাকলো। সুব্রত, তুমি 2টো চিঠি লিখেছিলে। একটা অরিন্দমের মেকআপ রুমে পাওয়া গেছে, আর একটা সুশোভনের কিবোর্ড কেসের মধ্যে পাওয়া গেছে। দুটোতেই একই প্রতীক, চোখ। আর সেই একই প্রতীক আমরা পেয়েছি পুরনো রক্তের খেলার পোস্টারের কোণে। তুমি কি এর সঙ্গে কোনোভাবে যুক্ত? চিঠি আমি লিখেছিলাম স্যার, ঠিক। চিঠিগুলো আমার লেখা, কিন্তু হুমকি দেওয়ার জন্য নয়। ওগুলো ছিল সতর্কতা আমার তরফ থেকে। আমি জানতাম কেউ আবার সেই অভিশপ্ত খেলাটা শুরু করতে যাচ্ছে, কিন্তু চেয়েছিলাম ওরা সাবধান হোক। স্যার, সাবধান, কারণ
ইতিহাস যদি ফেরে তাহলে রক্ত ফিরে সঙ্গে। আর এই প্রতীকের কথা, মানে এই চোখ, তুমি কেন ব্যবহার করলে? ওটা ছিল থিয়েটারের পুরনো প্রতীক স্যার। বিজয়িনীর প্রথম পোস্টারেই ছিল। যখন মিনা মারা গেল, ওই চোখের প্রতীক রক্তে ভিজে গিয়েছিল। তারপর থেকেই সবাই মনে করত ওটা অভিশাপের চিহ্ন। আমি শুধু সেটা ব্যবহার করেছি সতর্কতার জন্যে, ভয় দেখানোর জন্য নয়। তাহলে এই মুখোশ যেটা স্টোররুম থেকে উদ্ধার হয়েছে, রক্তের দাগ শুকিয়ে পাথর হয়ে গেছে, ওটা তোমার পুরনো থিয়েটার প্রপস ছিল, তাই না? ছিল, ওটা রক্তের খেলার মুখোশ। রথিন সেটাই পরে অভিনয় করতে যাচ্ছিল। মিনা মরার পর সেটাও ওর রক্তে ভিজে গিয়েছিল। কেউ আর ওটা ছোঁয়নি। কে আবার ওটা বার করলো আমি জানি না স্যার। অজিত এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সুব্রতর মুখে। কোনো আতঙ্ক নেই, কোনো অপরাধবোধও নেই, শুধু এক ক্লান্ত শান্তি, যেন সবই আগে দেখা, আগে জানা। তাহলে এখন প্রশ্ন একটাই, এই প্রতীক, এই মুখোশ, এই ইতিহাস সব জানতো এমন কেউ যে আজকের মঞ্চের ভেতরেই আছে। তুমি জানো সে কে? জানি স্যার, কিন্তু নাম বলতে পারবো না। ও যেভাবে সব প্ল্যান করেছে, ওর কাছে প্রতিশোধ শিল্পের মতোই নিখুঁত। আমি শুধু বুঝেছিলাম, যে মঞ্চে একবার রক্ত পড়ে সেই মঞ্চই একদিন বিচার করে। ইন্সপেক্টর বাবু, আমি শুধু সাবধান করেছিলাম, মঞ্চে যা হয়েছে সেটা আমার কাজ নয়, ওটা তাদের যাদের ক্ষত এখনো শুকায়নি। ইন্সপেক্টর অজিত এবার ঢুকলেন বিজয়িনী থিয়েটারে। থিয়েটারের করিডোর ফাঁকা। টর্চের আলো ফেললেন মঞ্চে, যেখানে অরিন্দম সেন পড়ে গিয়েছিল। সেই দাগ এখনো চকচক করছে। চারপাশে চকের লাইন, ফরেন্সিক মার্কিং। টেবিলের উপর রাখা 3টি এভিডেন্স ব্যাগ, মুখোশ, শার্ট আর রক্তের নমুনা। সবই মঞ্চে ঘটেছে, না কোনো অস্ত্র, না কোনো ছুরির আঘাত। তাহলে রক্তর উৎস কোথা থেকে? স্যার, পোস্টমর্টম রিপোর্ট রেডি হয়েছে। অরিন্দম সেনের শরীরে কোনো গভীর ক্ষত নেই, তবে বুকের ডান দিকে খুব সূক্ষ্ম একটা পাংচার মার্ক পাওয়া গেছে, যেটা দেখলে মনে হয় সূচের মতো কিছু বা চুলের ক্লিপ দিয়ে খোঁচা মারা হয়েছে। আর ক্ষতস্থানে আমরা পেয়েছি টক্সিন কম্পাউন্ড, এক ধরনের স্লো অ্যাক্টিং নিউরো পয়জন। এছাড়াও ক্ষতস্থানে একটা ছোট্ট চুল আটকে ছিল। ডিএনএ টেস্টে দেখা গেছে সেটা অরিন্দমের নয়। নোটিস কার হতে পারে? আমরা ক্রস ম্যাচিং করেছি স্যাম্পেলগুলোর সঙ্গে, কিন্তু প্রাথমিকভাবে বলবো এটা লম্বা, কালচে বাদামি চুল, সম্ভবত কোনো মহিলার। অজিত কিছুক্ষণ ফোন হাতে নিয়ে স্থির থাকলেন। তার মাথার ভেতরে শব্দ গুনগুন করতে লাগলো। সূচের মতো কিছু বা চুলের ক্লিপ, একটা লম্বা কালচে বাদামি চুল, সেটাও আবার মহিলার। তিনি ধীরে মাথা তুললেন। তার চোখ গিয়ে আটকালো মঞ্চের পোস্টারে, অগ্নিবীণা, ডিরেক্টেড বাই অনির্বাণ মুখার্জি, স্টারিং অরিন্দম সেন, অমৃতা চৌধুরী। অজিত নামটা ঠোঁটে ফিস ফিস করে বললেন, অমৃতা চৌধুরী। একজন মানুষ যিনি মঞ্চে ছিল, হাতে প্রপস নেই, কিন্তু কাছাকাছি দাঁড়িয়েছিলেন, এমন সূক্ষ্ম খোঁচা কেবল সেই দিতে পারে। অজিত বুঝলেন এটা কেবল নাটক নয়, এটা প্রতিশোধের পুনঃপ্রদর্শনী, একটা প্রতিহিংসা যা 40 বছর ধরে লেখা হচ্ছিল, কিন্তু আজ তার শেষ অঙ্কের পর্দা নামতে যাচ্ছে। ইন্সপেক্টর অজিত ব্যানার্জি অমৃতা চৌধুরীকে নিয়ে ফিরলেন থানায়।
অমৃতার চোখে অস্থিরতা, কণ্ঠে কাঁপন, যেন এখনো মঞ্চের আলোর নিচে দাঁড়িয়ে আছে। একটা সংলাপ শেষ হয়েছে, কিন্তু পরেরটা তার স্ক্রিপ্টে নেই। আরে এসো এসো অমৃতা, আরাম করে বসো। আমি জানি এই কয়েকটা দিন তোমার জন্য সহজ ছিল না। অরিন্দমের মৃত্যু তোমার সামনেই তো ঘটেছে। তুমি ওকে অনেক দিন ধরে চিনতে? প্রায় 2 বছর। ওনার সঙ্গে কাজ করা শুরু করি যখন অনির্বাণদা অগ্নিবীণার প্ল্যান করে। উনি ছিলেন খুব সিরিয়াস, ফ্রেন্ডলিও। আমি জানি না ইন্সপেক্টর, এমনটা কেন হলো। বুঝলাম। তবে ওর পড়ে যাওয়ার মুহূর্তটা কি তোমার কিছু মনে আছে? হ্যাঁ, ওই সময় মঞ্চে আলো একটু কমই ছিল। তারপর ব্ল্যাক আউট। উনি ওনার সংলাপ বলতে বলতে হঠাৎ পড়ে যান। সেটা দেখে আমিও একটু ঘাবড়ে গেছিলাম ওই মুহূর্তে। অজিত শান্তভাবে ওর মুখের দিকে তাকিয়ে আছেন। ও প্রতিটি শব্দ, প্রতিটি বিরতি মন দিয়ে শুনছেন। একটা অভিনেত্রীর সংলাপের মতো নিখুঁত, রিহার্সড। তুমি জানো, অর্পণ তখন মঞ্চেই ছিল। ওই ছুটে গিয়েছিল তোমাদের দিকে। রক্ত পড়েছিল ওর হাতেও। হ্যাঁ, ওই তো বললো অরিন্দম দার নেই। ও হয়তো ভুলে কিছু ছুঁয়ে ফেলেছিল। তাহলে বলো, রক্তটা এলো কোথা থেকে? আমি জানি না ইন্সপেক্টর। ওনার বুকে হঠাৎ কিছু লাল দেখা গেল। আমি ভাবলাম আলোয় প্রতিফলন। আমার কোনো ধারণা নেই এটা নিয়ে। তোমার নাম অমৃতা চৌধুরী, তাই তো? হ্যাঁ। না, তোমার পুরনো রেকর্ডে অন্য নাম আছে। তুমি জন্মেছিলে অমৃতা দত্ত নামে। তোমার বাবার নাম রথিন দত্ত। আপনি কিছু ভুল করছেন হয়তো ইন্সপেক্টর। আমি অমৃতা চৌধুরী। আমি অমৃতা দত্ত কেন হতে যাব? তাছাড়া হাজার অমৃতা দত্ত থাকতে পারে এই শহরে। সম্ভব, কিন্তু এক রথিন দত্তের মেয়ে আছে যে শৈশবে সমাজের অপমানের মধ্যে বড় হয়েছে, খুনির মেয়ে তকমা নিয়ে, যে একদিন নিজের নাম বদলে চৌধুরী রেখেছিল, আর একদিন সেই বিজয়িনী মঞ্চেই ফিরে এলো যেখানে একদিন তার বাবাকে হারানো হয়েছিল। তুমি ওখানে ছিলে অমৃতা। তুমি অরিন্দমকে পয়জন দিয়েছিলে। কিন্তু এর চেয়েও বেশি আমি জানি, সুব্রত মৈত্র কখনো একা এসব করতে পারতো না। ও তোমার নাটকের সাইড ক্যারেক্টার ছিল। আচ্ছা ইন্সপেক্টর ব্যানার্জি, একটা কথা বলুন তো, আপনি কি কখনো অন্যায়ের বিচার হতে না দেখে বেঁচে থাকতে পারবেন? আইন সময় নেয়, কিন্তু ন্যায় দেয়। আইন সময় নেয় তা তো বুঝলাম, আর আমি যে ন্যায় পাওয়ার জন্য 40টা বছর দিয়েছিলাম। অজিত ব্যানার্জি তখন বুঝলেন এটাই অমৃতার স্বীকারোক্তি। কোনো শব্দে নয়, কিন্তু ভঙ্গিতে, শ্বাসে, চোখের নীরবতায়। একজন অভিনেত্রীর অভিনয় শেষ হয়েছে। বাবার নামটা তো মুছে দিতে চেয়েছিল সবাই। আজ সেটাই না হয় ইতিহাসে ফিরিয়ে দিলাম। আর আমি কেবল এক ছোট্ট নায়িকা। শেষ দৃশ্যটা নিখুঁত করতে চেয়েছিলাম। অজিত চুপচাপ চোখ নামালেন। মুখে কোনো বিজয়ের ছাপ নেই, শুধু এক অদ্ভুত শূন্যতা। কারণ এই কেসে খুনি একজন মানুষ নয়, একটা ইতিহাস ছিল। রাত পেরিয়ে গেছে। ইন্সপেক্টর অজিত ব্যানার্জি খোলা ফাইল বন্ধ করলেন। সামনের চেয়ারটা খালি। অমৃতা দত্ত আর সেখানে নেই। তার মুখে ছিল না অপরাধবোধ, শুধু একরাশ প্রশান্তি, যেন একটা নাটকের শেষ সংলাপটা ঠিকঠাক বলা হচ্ছে। আমি কোনো নাটক লিখিনি ইন্সপেক্টর। আমি শুধু পুরনো এক গল্পের শেষটা লিখেছি, যে গল্পে আমার বাবাকে খুনি বানানো হয়েছিল। আমি সেই গল্পের সন্তান। বাবা মারা গেলেন জেলের ভেতর, আর আমি বেঁচে থাকলাম একটা তকমা নিয়ে, মার্ডারারের মেয়ে। আমি বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম একবার জেলে। বাবার চোখে কোনো অভিযোগ দেখিনি, শুধু একটাই কথা, যা হারিয়েছি সেটা একদিন মঞ্চই ফিরিয়ে দেবে। তারপর আমি সুব্রত মৈত্রকে খুঁজে বের করলাম।
যিনি আমার বাবার সাথে জেল খেটেছিলেন। ওনার শরীরে তখন ক্যান্সার ছড়িয়ে পড়েছে। চিকিৎসার নাম করে আমি মেডিকেল প্যারোলের ব্যবস্থা করেছিলাম। সুব্রত মৈত্রর জীবনে একটাই দাবি ছিল, অরিন্দম সেনের সত্যিটা প্রকাশ করা, আর আমার জীবনের একটাই উদ্দেশ্য, ওনাকে সেই সুযোগটা করে দেওয়ার। আমি বিজয়িনীতে ফিরে এলাম। নতুন নাম, নতুন পরিচয়। অডিশন দিয়েছিলাম, কিন্তু প্রথমে বাদ পড়েছিলাম। অরিন্দম সেন আমাকে নিতে চায়নি, বলেছিলেন তুমি এখনো প্রস্তুত নও। তখন আমি ওনার বিশ্বাস জয় করলাম মিষ্টি কথায়, আর ধীরে ধীরে ওনার ভেতরে ঢুকলাম, যেন পরবর্তী নাটকের দৃশ্যটা আমিই লিখছি। শেষমেশ অরিন্দম নিজেই অনির্বাণকে বলেছিল ওই মেয়েটাই ঠিক, ওর চোখে আগুন আছে। কানজাশি একটা জাপানি হেয়ারপিন, শুধু সাজ নয়, অস্ত্র। আমি তার ডগায় স্লো অ্যাক্টিং নিউরোটক্সিন লাগালাম। একটা ছোঁয়া, এপিডার্মাল লেয়ার ভেদ করে সোজা রক্ত, চোখের পলকে সব শেষ। অরিন্দম যখন সংলাপ বলছিল, ঠিক তখনই আলোটা 1 সেকেন্ডের জন্য দপদপ করল। আমি নড়লাম, আমার হাত ওর বুকে। আলো শব্দের ফাঁকে এক নিখুঁত সংলাপ শেষ হলো, যার শব্দ কেউ শুনল না। আমি ওর সংলাপ শেষ হওয়ার আগেই আমার কাজ সেরে ফেলেছিলাম। আলো ফিরে এলো, করতালি পড়ল, আর আমি চেয়ে রইলাম ওর চোখের দিকে। ও বুঝলও না ওর দৃশ্য শেষ। অজিত বুঝল অমৃতা চৌধুরী নয়, অমৃতা দত্ত তার বাবার অসমাপ্ত চরিত্র শেষ করল। 40 বছর পুরনো মঞ্চে শেষ পর্যন্ত ন্যায় ফিরে এলো, রক্ত দিয়ে লেখা স্ক্রিপ্টে। অজিত ফাইলটা বন্ধ করলেন। খুনের প্রমাণ যথেষ্ট ছিল, কিন্তু স্বীকারোক্তি ছিল একটাই, তার চোখের প্রশান্তি। কখনো কখনো আইন দোষী খুঁজে পায়, আর কখনো শুধু ইতিহাস। বিজয়িনী থিয়েটার আবার নীরব, কিন্তু যদি কখনো রাতের শেষে মঞ্চে আলো পড়ে, আপনারা দেখবেন একটা ছায়া এখনো দাঁড়িয়ে আছে, শেষ সংলাপের অপেক্ষায়। অমৃতাকে 302 ধারায় গ্রেফতার করা হলো। রায় লেখা হলো খুন নয়, একটি দীর্ঘ অন্যায়ের শেষ অঙ্ক। আপনারা শুনলেন গল্প জলসার আজকের গল্প রক্তমঞ্চ। একটা থিয়েটার, একটা হত্যা, আর 40 বছর পুরনো এক ন্যায়বোধের প্রতিধ্বনি। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর মন্তব্য জানাতে ভুলবেন না। গল্প জলসা, প্রতি গল্পে এক নতুন জলসা। গল্প জলসা।